অসংখ্য উজ্জ্বল জ্যোতির মাঝে থেকেও চারিদিকে ঘোররত শবরই দেখছে অর্ষা। নিকষ কালো আধারে যেন পুরো কমিউনিটি সেন্টার ছেয়ে আছে। হইচই কথাবার্তা তার কর্ণকুহরে পৌঁছালো মস্তিষ্ক আহরণ করতে পারছে না। অস্মিত জীবনের নামের অধ্যায়টি যে এমনভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা তো সে কল্পনাতেও ভাবেনি। তার অসার মস্তিষ্ক একটু বিশ্রাম চাইছে। একলা থাকা আরজি করছে। তবে অসার এসব মুখ ফুটে বলার অবকাশ নেই। লম্বা ঘোমটার আড়াল থেকেই সে কিছুটা মাথা উঁচু করে তাকায়। সামনে অনেক মানুষজন থাকলেও তার দৃষ্টি গিয়ে আটকায় গ্যাঞ্জাম পার্টির সদস্যদের দিকে। ওদের অসহায় করুণ দৃষ্টি অর্ষার উপরে যে স্থির ও নিবদ্ধ তা বুঝতে একটু বেগ পেতে হয় না তাকে। টুপ করে কয়েক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে চিবুকে এসে ঠেকে। হাতে টিস্যু দ্বারা অশ্রু মোছার বৃথা চেষ্টা বেশ কয়েকবার করেছে, লাভ হয়নি। চোখের পানি আজ ফুরাচ্ছে না, বারবার অশ্রুপূর্ণ হয়ে যাচ্ছে তার আখিদয়। অনাকাঙ্ক্ষিত সব কিছু আনন্দের হয় না, সুখেরও হয় না। অন্তত অর্ষা তো বাস্তবতা এবং নিজের জীবন দিয়ে সেটা উপলব্ধি করতে পারছে। তার অবচেতন মন আহিলকে খুঁজছে। ও কেন নেই বিয়েতে? অর্ষা নানাবিধ ভাবনার মাঝে আফরিন এসে পাশে দাঁড়ায়। একটু ঝুঁকে অর্ষার কানের কাছে বলে, খিদে পাইনি? খাবে চলো। অর্ষার ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে। কথা বলতে গিয়ে টের পায় তার কণ্ঠে রোধ হয়ে রয়েছে। সে মুখে কিছু বলতে পারল না, শুধু দুপাশের মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল খাবে না। আফরিন জোর করার সাহস পেল না। মেয়ে হওয়ার সুবাদে অর্ষার জায়গায় সে নিজেকে একবার কল্পনা করেছিল। এমন অপ্রত্যাশিতভাবে যদি তার বিয়ে হতো তাহলে সে তো মানতে পারত না। তবে সে জানে তার ভাই কোনো অংশেই কম নয়। যে কোনো মেয়ে ভাগ্যবতী হবে তার ভাইকে স্বামী হিসেবে পেলে। কিন্তু তবুও প্রতিটা মেয়েই তো বিয়ে নিয়ে আলাদা শখ, স্বপ্ন, ইচ্ছা থাকে। অর্ষার হয়তো ছিল। অর্ষার চেয়ে তার বেশি কষ্ট লাগছে ভাইয়ের জন্য। পছন্দ করা মানুষটা এভাবে ঠকিয়ে গেল। এই মুহূর্তে তার সব রাগ গিয়ে পড়ছে কেয়ার উপর। বিয়ে সম্পন্ন হওয়ার পর যতটা আনন্দ, নাচ গান, হই হুল্লা হওয়ার কথা ছিল ততটা না হলেও কম হয়নি। তবে সেই দুটো মানুষকে ঘিরে এত আয়োজন, তারা শুধুই নীরব, নিশ্চুপ থেকে গেছে। বিয়ের আনন্দ নিতে পারেনি। একজন কান্নাকাটি করে হলেও নিজের দুঃখ প্রকাশ করতে পারছে। কিন্তু অহনা, সে তো মুখ ফুটে বলা তো দূর থাক, কাউকে মনের কষ্টটা বোঝাতে পারছে না। আহিল ফুপিকে নিয়ে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়। তখন ওর কাজিনরা নাচছিল। চারিদিকে শুধু গানের শব্দ। একপাশে গ্যাঞ্জাম পার্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে ও সেদিকে যায়। জহির চৌধুরী বোনকে অন্যদিকে নিয়ে যায়। তোদের মুখ এমন ফাটা বেলুনের মতো লাগছে কেন? খেতে দেয়নি নাকি তোদের? পাঞ্জাবি গলার পেছনের দিকে টেনে কথাগুলো বলল আহিল। যা গরম পড়েছে। রেশমির মুখ গোমড়া করে বলল, খেতে দেবে না কেন? বিয়ের আগেই খেয়েছি আমরা। তোরা যে পেটুক সেটা আমি জানি, কিন্তু তুই মুখ গোমড়া করে রেখেছিস কেন? তোরও বিয়ে হবে? কাঁদিস না। বিয়ের আগেই যে খেয়ে বসে আছিস, এখন কি আমি একা খাবো? ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বলল, তোকে ছাড়াই বিয়ে হয়ে গেছে তুই জানিস? হুম। আব্বু ফুপিকে ফোন করেছিল, কি সমস্যা নাকি হয়েছে, তাই বিয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার। পরে ফুপু বলল, সমস্যা নেই, বিয়ে যেন দিয়ে দেয়।
পৌঁছে তারপর কি হয়েছে শুনবে। কিন্তু কি সমস্যা হয়েছিল বলতো। একটু থেমে আশেপাশে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, অর্ষা কোথায়? এবার সকলের মুখ পাংশুবর্ণ ধারণ করে। কি বলবে এখন তারা? ওর প্রাণপ্রিয় বান্ধবী ওরই অনুপস্থিতিতে বিয়ে হয়ে গেছে। কি হলো, অর্ষা কোথায়? সকলে মুখবায় দেখে ফের প্রশ্নটি করল আহিল। সেই সময় আফরিন সেখানে এসে উপস্থিত। আহিলের হাত ধরে বলে, আমার সাথে আয়, কথা আছে। কোথায় যাব? এখানেই বল। এখানে অনেক শব্দ, আমার সাথে আয়। আহিল বন্ধুদের দিকে একবার তাকিয়ে আফরিনের সাথে একটু দূরে যায়। একপাশে দাঁড়িয়ে বলে, বল, কি বলবি? বিরাট সমস্যা হয়ে গেছে। সমস্যা কিছু হয়েছে শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছে? কেয়া পালিয়েছে। আহিলের মুখ থেকে অস্ফুট স্বর বেরিয়ে আসে, হোয়াট? হ্যাঁ, কমিউনিটি সেন্টারে আসার কিছুক্ষণ আগে বাড়ি থেকেই পালিয়েছে। তাহলে ভাইয়ের পাশে ঘোমটা দেওয়া মেয়েটাকে? আফরিন ভয়ে ভয়ে বলল, অর্ষা। আহিল বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বোনের দিকে, বিশ্বাস হচ্ছে না। সে একটু হাসার চেষ্টা করে বলে, তোরা কি আমার সাথে প্ল্যান করছিস? আফরিন হতাশ হয়ে আহিলের দিকে তাকিয়ে থাকে, বিমর্ষ হয়ে বলে, না সোনা, ধুর, মজা করছিস তোরা। অর্ষা কখনো আমাদের গ্যাঞ্জাম পার্টি কাউকে ছাড়া বিয়ে করবে না। আর আমার অনুপস্থিতিতে ও বিয়ে করবে? অসম্ভব। প্ল্যান করবি বলেই কে আপু এত বড় ঘোমটা দিয়ে রেখেছে, তাই না? দাঁড়া, তোদের মজা আমি বের করছি। বলেই আহিল স্টেজের দিকে এগিয়ে যায়। আহনাফের গম্ভীর মুখ দেখেও সে কিছু আন্দাজ করতে পারছে না। ভাইও কি এই প্ল্যানটির সাথে স্বামী? আহিল সরাসরি বলল, এই কে আপু, থুক্কু ভাবি, ঘোমটা সরাও। ঘোমটার আড়াল থেকে আহিলকে দেখে অর্ষার কান্নার গতি আরো বেড়ে যায়। আহিল বলে, আর ঢং করতে হবে না, ঘোমটা সরাও বলছি। এখন কিন্তু আমি শুধু সম্পর্কে তোমার বেয়াই না, দেবরও লাগি। ঘোমটা উঠাবে নাকি আমি সরাবো? অর্ষা যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। কিছুটা দূরে আহিলের বাবা মা কুসুম আর রুহুল আমিন অপ্রস্তুতভাবে এদিকেই তাকিয়েছিল। সকলকে এমন দেখে আহিলের মনে একবার একটু কুডাক শুরু করে। সে ডান পাশে আফরিনের দিকে একটু তাকায়, এরপর চট করে এক টানে অর্ষার ঘোমটা সরায়। নতজানু হয়ে বসে থাকা ক্রন্দনরত অর্ষাকে দেখে তার হাত পায়ের সঙ্গে দৃষ্টিও যেন অসাড় হয়ে যায় সাথে সাথে। জ্ঞানশূন্য দৃষ্টিতে সে তাকিয়ে থাকে পলকে। এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অর্ষা না জানিয়ে বিয়ে করে ফেলল। সে কোনো রকম সিনক্রেট করল না, ঘোমটা যেভাবেই ছিল সেভাবেই রাখলো। সকলকে অবাক করে দিয়ে হাসল সে। আফরিনকে বলল, আপু, ক্ষুধা লাগছে আমার। আহনাব যেমন নির্বাক ছিল তেমনই রইল। আহিলের দিকেও তাকালো না একবার, শুধু অর্ষার অবাক হয়ে ঘোমটা আড়ালে তাকিয়ে রইল। আহিল এত স্বাভাবিক কেন? তাহলে কি আহিল জানতো কিয়াবত অর্ষার সাথে বিয়ে হচ্ছে? জেনো আহিল ওকে সাপোর্ট করলো না? আহিলের কথা শুনে আফরিন বিস্মিত হলো, বিচলিত হলো না। ওকে নিয়ে যাওয়ার সময় গ্যাঞ্জাম পার্টিকেও ডেকে নিল। একটা অদ্ভুত বিষয় আফরিন খেয়াল করলো, সেটা হলো মানুষজনের আড়ালে যাওয়ার পর বন্ধু কিংবা আফরিন কারো সাথেই কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে শুধু। খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় শুধু সকলের উদ্দেশ্যে বলল, অ্যাটলিস্ট কল করে তোরা আমায় খবরটা জানাতে পারতি। সকলে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। সবকিছু চোখের পলকেই এত দূরত্ব ঘটে গিয়েছিল যে আহিল যে বিয়েতে উপস্থিত নেই এটাও কারো মস্তিষ্ক হানা দেয়নি তখন।
বিদায়বেলা অর্ষা ভাই কিংবা ভাবির জন্য একটুও দুঃখ লাগেনি, শুধু তিয়াস আর কেয়ার জন্য তার কষ্ট হয়েছে। কেয়ার উপরও রয়েছে তার চাপা অভিমান। এভাবে না পালালেই কি হতো না। রুহুল আমিন এবং কুসুম অবশ্য অর্ষাকে জড়িয়ে ধরে একটু কান্নার অভিনয় করল। অর্ষা তিয়াসকে কোলে নিয়ে অনেকক্ষণ কান্না করেছে। যখন গাড়িতে উঠছিল তখন তিয়াসও প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। কেঁদে কেঁদে বারবার বলছিল, ফুপি তোতায় দাও, আমি ফুপি দাবো, আমি ফুপির কাছে দাবো। কুসুম অনেক চেষ্টা করেও ওর কান্না থামাতে পারল না। গ্যাঞ্জাম পার্টির সকলে গাড়ির কাছে এসে বলল, কাঁদিস না পাখি, আমরা কাল সকালেই তোর কাছে যাব। আর যা হয়েছে মেনে নে, তুই সুখী হবি ইনশাল্লাহ। অর্ষা প্রত্যুত্তরে কিছুই বলতে পারেনি, শুধু অজরে ধারায় মাথা নত করে কাঁদছিল। বাড়িতে পৌঁছে অহনাপার কোথাও দাঁড়ালো না, অর্ষাকে রেখেই নিজের রুমে চলে গেল। নিয়ম রক্ষার জন্য হলেও অর্ষাকে থেকে যেতে হলো। কত মানুষজন এসেছে অর্ষাকে দেখতে। অর্ষার মানসিক অবস্থা জহির চৌধুরী, আমনা বেগম, আফরিন ওরা সবাই বুঝতে পারছে। তাই জহির চৌধুরী স্ত্রীকে আড়ালে দূরে ডেকে নিয়ে বলল, অর্ষাকে ঘরে পাঠিয়ে দাও, অনেক ধকল গেছে মেয়েটার উপর। মানসিক অবস্থাও ভালো না, এত ভিড়ের মধ্যে থাকলে আরো খারাপ লাগে। ভিড় কমাও, যারা এসেছে মিষ্টি খাইয়ে পাঠিয়ে দাও, কাল এসে যেন বউ দেখে যায়। আমিনা বেগমও তাই করলেন। আফরিন গেল আহিলের রুমে। খাওয়া শেষ করেই আহিল চলে এসেছিল। রুমের দরজাও লক করা। আফরিন দরজায় নক করে বলে, আহিল দরজা খোল। ওপাশ থেকে দরজা না খুলেই আহিল জানতে চায়, কি দরকার? অর্ষাকে নিয়ে এসেছি, তুই আসবি না? বিয়ে যখন আমাকে ছাড়াই হয়েছে, তখন আমার ছাড়াই বাকি কাজ হয়ে যাবে। তুই যা এখান থেকে, বিরক্ত করিস না। আমাদের ভুল বুঝিস না ভাই, পরিস্থিতিটাই অন্যরকম ছিল। কি থেকে যে কি হয়ে গেল কারোই মাথা কাজ করেনি তখন। আপু তুই যাবি? আমার অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আহিলকে বোঝাতে এলো, আর কথা বাড়াতে পারল না আফরিন। মেজাজ খারাপের সময় কিছু বলবে তখন হিতের বিপরীত হয়ে যাবে। এর চেয়ে ভালো মাথা ঠান্ডা হোক আগে। অর্ষার পরনে আহনাপের দেওয়া সেই সবুজ শাড়িটা, কিছুক্ষণ আগেই ভাবি লেহেঙ্গা পাল্টাতে এই শাড়িটা পরিয়েছে। সে অবশ্য ইচ্ছে করে শাড়িটা পরেনি, আফরিন পরিয়ে দিয়েছিল বলে মুখ ফুটে কিছু বলেনি। সত্যি বলতে তার কথা বলার মতো মন মানসিকতা এতটুকু অবশিষ্ট নেই আপাতত। তবে সে এতটুকু তো বুঝতে পেরেছে কেন এত শাড়ি থাকতে আফরিন ওকে এই শাড়িটা পরালো। কারণ শাড়িটা আহনাপের পছন্দ ছিল। দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সে। আফরিন আর কয়েকজন মেয়ে ওকে জোরদবস্তি করে এই ঘরে পাঠিয়ে দিল। আহনা ফুল দিয়ে সাজানো বিছানা উপর হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। অর্ষা ইচ্ছে করছে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যেতে, কিন্তু কোথায় যাবে সে? আর থাকবেই বা কিভাবে এখানে? একটা ছেলের সাথে এক রুমে থাকবে, হোক ছেলেটি তার স্বামী। একসাথে থাকতে হলে যে মানসিক প্রিপারেশন একটা মেয়ের প্রয়োজন হয়, সেটা তো তার নেই। তবে একবার ভেবেছিল আমেনা বেগমকে অনুরোধ করে বলবে যেন ওকে আফরিনের রুমে থাকতে দেয়। এর পূর্বেই আমেনা বেগম অদ্ভুত একটা কাণ্ড ঘটান। অর্ষাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছিল, মা আমি জানি তোমার সাথে হয়তো কাজটা অন্যায় হয়ে গেছে, তুমি হয়তো বিয়েতে রাজি ছিলে না, কিন্তু আল্লাহকে তো তুমি বিশ্বাস করো বলো। আল্লাহ ওপর নিশ্চয় তোমার বিশ্বাস ভরসা রয়েছে। জন্ম মৃত্যু বিয়ে
এই তিনটাই যে শুধুমাত্র আল্লাহর হাতে আছে, এটা তো আমাদের অজানার কিছু নয়। নয়তো তুমি বলো, সবকিছু ঠিকঠাক হওয়ার পর কেন পালাবে? আল্লাহ তোমার সাথে আহনাফের জুটি লিখে রেখেছিল। বলে, যেভাবে হোক বিয়েটা তোমার সাথে হয়ে গেছে। আমার ছেলেটা খারাপ নয় মা, ওকে তুমি গুছিয়ে নিও, একটু সামলে নিও, সম্পর্কটাকে সময় দিও মা। বড্ড চাপা স্বভাবের আমার ছেলেটা। এত কিছু শোনার পর অর্ষা আসলেই তখন বলার মতো কিছু ছিল না, আর না ছিল প্রতিবাদ করার মতো কিছু। কি নিয়েই বা প্রতিবাদ করবে? তিনি তো কোনো কথাই মিথ্যা বলেনি। অর্ষা বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে আশেপাশে তাকিয়ে পুরো রুমটা দেখে। রুমের মাঝখানে খাট, বাম পাশে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবের পাশে ব্যালকনিতে যাওয়ার দরজা, দরজার সাইডে জুতা রাখার র্যাক, সেখানে বিভিন্ন মডেলের জুতা রাখা। খাটের ডান পাশে টি টেবিল, আর এক সিটে একটা সোফা, তার পাশে ড্রেসিং টেবিল, ঘরের দরজার পাশ দিয়ে রাখা আলমারি। এর আগেও সে অনেকবার এই ঘরে এসেছে, কিন্তু কে জানতো একদিন বউ হিসেবে সে এই ঘরে আসবে। সে কি করবে বুঝতে না পেরে রুমের ভেতরে পায়চারি করা শুরু করে। তার পায়ে যে নুপুর ছিল সে খেয়াল নেই। এত ধকলের মাঝে কি আর এসব খেয়াল থাকে? নুপুরে ঝুমঝুম আওয়াজে আহনাপের ত্রন্দা ভাব কেটে যায়। সে ঘাড় বাঁকিয়ে এদিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে। অর্ষার সাথে এর আগে সে অনেক কথা তো বলেছে, কিন্তু আজ প্রথম তাকে অর্ষার সঙ্গে কথা বলতে গিয়েও ভাবতে হচ্ছে যে কি বলবে। নিয়তি মানুষকে কোথায় এনে ঠেকায় ভাবতেই উষ্ণ তাচ্ছিল্য হাসিটা ফুটে উঠে। ছেলের তাচ্ছিল্য ভাগ্যের প্রতি নাকি নিজের প্রতি সেটা বোঝা বড্ড দায়। আহনাফ দীর্ঘশ্বাস লুকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, এভাবে হাঁটছো কেন? আস্মিত অহনাপের কণ্ঠে শুনে অর্ষা একটু চমকে যায়। পায়চারি বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমতা আমতা করে বলল, না মানে এমনি। শুয়ে পড়ো। অর্ষা ইতস্ততভাবে বলল, কোথায় শোবো? আমার রুমে একটাই খাট। আমি যতটুকু জানি সবাই খাটেই ঘুমায়। তোমার এখানে থাকতে আপত্তি হলে অন্য রুমে গিয়ে ঘুমাও। অর্ষা নির্বোধের মতো বলল, অন্য রুমে কেউ থাকতে দিল না, এখানেই দিয়ে গেল। আহনাব এবার আর দীর্ঘশ্বাস গোপন রাখতে পারল না। তার মন মেজাজ ভালো নেই, তবুও সে চাইছে স্বাভাবিক ব্যবহার করতে, কেননা এখানে তো অর্ষার কোনো দোষ নেই। তবে এর কথাও সত্য, অর্ষাকে দেখলেই কেয়ার কথা মনে পড়ে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, অর্ষা শোনো, আমি অনেক মুভি সিনেমা দেখেছি, অনেক গল্প এবং উপন্যাস বইও পড়েছি। আমি জানি তুমি কি ভাবছো। আমার যতটুকু ধারণা তুমিও অল্প হলে মুভি দেখেছো, গল্প উপন্যাসের বই পড়েছো। সেই মোতাবেক আমার ধারণা যদি মিথ্যা না হয়, তাহলে তুমি চাইছো ফ্লোরে কেউ ঘুমাবে, নয়তো সোফায়। তবে দুঃখের সাথে জানাচ্ছি, আমি এর কোনোটাই পারবো না। এতটুকু সোফায় যেমন আমি শুতে পারবো না, তেমন ফ্লোরে ঘুমানোর অভ্যাস আমার নেই। দুঃখিত এজন্য যে আমি কোনো স্যাক্রিফাইস করতে পারলাম না। খাটটা যথেষ্ট বড় আছে, 4 জন মানুষ অনায়াসে শোয়া যায়। তোমার আপত্তি হবে না, এতটুকু বিশ্বাস রাখো। ঘুমের মধ্যে কারো গায়ে হাত পা দেওয়ার স্বভাব আমার নেই। মনের কথাগুলো আহনাব বুঝে ফেলেছে জেনে অর্ষা লজ্জা মাথা তুলে তাকাতে পারছে না, কিন্তু
সে কিভাবেই বা অহনাপের সাথে এক বিছানায় ঘুমাবে? যে ছেলে কেয়ার স্বামী হওয়ার কথা ছিল, সেই ছেলে এখন তার স্বামী। অর্ষা বিমর্ষ হয়ে বলল, আপনি অনেক রেগে আছেন তাই না? জানি আপনি কে আপুকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি কি করতে পারতাম বলুন? আমার সত্যি কিছু করার ছিল না। বিশ্বাস করুন, আমিও চাইনি বিয়েটা করতে। অহনাব এতক্ষণ সেই রাগ, যেটুকু নিজের ভিতরে লুকিয়ে রাখা অদম্য চেষ্টা করছিল, এবার আর কেয়ার নাম শুনে সেটা পারল না। সে অর্ষাকে ধমক দিয়ে বলল, ওই মেয়ের নাম নেবে না মুখে, আর কখনো যেন আমি ওর নাম না শুনি। ভালোবাসা এত সহজ? অর্ষা চমকে যায়। মুহূর্তে কাজল টানা নেত্রে অশ্রু জমা হয়। ছলছল দৃষ্টিতে সে অহনাপের দিকে তাকিয়ে থেকে বলে, আপনি এভাবে কেন কথা বলছেন? এর চেয়ে ভালো ব্যবহার তোমরা ডিজার্ভ করো না। বিরক্ত লাগছে আমার, সত্যি। আমি আর সহ্য করতে পারছি না। পরক্ষণে অশ্রুতে টইটুম্বুর অর্ষার চোখজোড়া দেখে অহনাপ রাগ দমন করার চেষ্টা করে। সে শীতল কণ্ঠে বলল, তোমার একটু ভুল হচ্ছে। ভালোবাসতাম না, ভালো লাগতো। ভালোবাসা এত সহজ নয়। অর্ষা জড়ানো কণ্ঠে বলল, তাহলে আপনি আমার সাথে কেন এমন ব্যবহার করছেন? কারণ তোমাকে দেখলেই আমার কেয়ার কথা বেশি বেশি মনে হয়, যেটা আমি সহ্য করতে পারছি না। আশা কান্না করে ফেলে, দুহাতে চোখে ও গালে লেপ্টে থাকা অশ্রু মুছে বলল, দুঃখিত, আপনি ঘুমান। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না। অর্ষা গিয়ে লাইট বন্ধ করে সোফায় বসলো। অহনব কিছু বলল না। দুজনে কিছুক্ষণ চুপচাপ ঘুটে ঘুটে আধার রুমটিতে বসে রইল। অর্ষা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সেটা নিস্তব্ধ রুমে খুব সহজেই বোঝা যাচ্ছে। আহনাফেরই বা কি করার? সেও তো পরিস্থিতির শিকার। অন্ধকারে একসময় দুজনের চোখ সরে আসছে। দুজন দুজনাকে দেখতে না পেলেও অভয় ঠিক বুঝতে পারছি। বারবার অর্ষাকে খাটে শুতে বলাতে অহনাফ স্বভাব বিরুদ্ধ এবং ইগোতে লাগছে। এছাড়া অর্ষাও বিষয়টা খারাপভাবে নিতে পারে। তার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, আহনাফ চায় অর্ষা তার থেকে দূরে থাকুক। ততটাই দূরে থাকুক যতটা দূরে থাকতে তার কেয়ার কথা মনে পড়বে না। কেয়া করা অপমানের কথা মনে পড়বে না। কেয়ার কথা মনে আসতেই রাগ জিদ্দে তার চোয়ালা শক্ত হয়ে ওঠে। বালিশে মাথা রেখে চুপচাপ রাগ নিয়ে শুয়ে থাকে সে। অপরদিকে সোফাতে গা তুলে গুটিসুটি হয়ে বসে আছে অর্ষা। অর্ধেক রাত্রি কাটে হাঁটুতে ভর দিয়ে। শেষ সময় সে ওইভাবেই সোফায় ঘুমিয়ে পড়ে। ভাগ্য, সময়, পরিস্থিতি কতদিনই দুজনকে একসাথে থাকতে পারবে, অথবা কতদূর নিয়ে যেতে পারবে, তা এই অন্ধকারচ্ছন্ন রুমে থাকা মানবী কেউ জানে না। চমৎকার ভোরে দর্শন মেলে ভোর সকালে। মাঝরাতে বৃষ্টি হয়েছিল, যার নিদর্শন রয়ে গেছে ভোরেও। সোফায় সোফা তরুণ ঘুম তেমন একটা ভালো হয়নি অর্ষার, তবে সে ঘুমিয়েছে। শরীরে আর দু চোখের পাতায় যখন ক্লান্তি থাকে, ঘুম তখন আর স্থানকাল পাত্র খুঁজে একটু ঘুমাতে পারলেই তখন জগৎ শান্তি। রুমের মাঝে এখনো আবছা অন্ধকার। ঘুম ভাঙার পর কিছুক্ষণ থমথমে স্থির হয়ে বসে থাকে অর্ষা। বারবার আল্লাহর কাছে দোয়া করছেন যেন গতকালের সকল ঘটনা তার স্বপ্নে হয় অথবা ভ্রম। সবটাই যে বাস্তব সেটা সে উপলব্ধি করতে পেরেছে মশার কামড় খেয়ে। ফজরের নামাজ পড়ার সময় এখনো আছে নাকি দেখা দরকার। দেয়াল ঘড়িটা যেই দিকে আছে সেই দিকে এগিয়ে যায় সে। মুখটার কাছে নিয়ে সময় দেখার চেষ্টা করে। যাক, ভাগ্য ভালো, সময় আছে এখন।
সে চটজলদি ওয়াশরুমে চলে যায় অজু করার জন্য। অজু শেষ করে ঘরে এসে বিছানার দিকে তাকায়। আহনাফ এখনো ঘুমে বিভোর। এক মনে ভাবলো নামাজ পড়ার জন্য ডাকবে, আবার ভাবলো যদি রাগ করে তাই সে সময় থাকতে নিজের নামাজটুকু আদায় করে নেয়। খুব সন্তর্পণে বারান্দায় দরজা খোলে। বৃষ্টির পানিতে বারান্দা ফ্লোরে একদম টইটুম্বুর। গ্রিলে লেগে আছে এখনো বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। অর্ষা যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে বারান্দায় থাকা অপরাজিতা ফুলের গাছ। নীল রঙের ফুলগুলো বৃষ্টির স্নাতে আরো নমনীয় এবং আকর্ষণীয় হয়ে রয়েছে। অহনাব কালের ভদ্রে বাংলাদেশে আসে, তবু বারান্দায় কত গাছগাছালি, এগুলো দেখাশোনা কে করে? আমিনা বেগম নয়তো রেনু আপা, নিশ্চয়। সে এগিয়ে গিয়ে অপরাজিতা ফুলকে ছুঁয়ে দিল। মনটা এখন একটু একটু ভালো লাগছে। সে আকাশ পানে তাকায়। আগে তার মন খারাপ হলে সে আকাশের দিকে তাকিয়ে কথা বলতো। কি বলতো জানা নেই, অনেক কথা বলতো, নিজের সুখ দুঃখ সব কিছু সে আকাশপানে তাকিয়ে আল্লাহকে বলতো। এতে বিশেষ উপকারিতা কি তা সে জানে না, কিন্তু মন ভালো হয় এর সাক্ষী সে নিজে। ঘরের দরজার কড়াঘাতের শব্দ হচ্ছে, সঙ্গে অস্পষ্টভাবে কারো গলার স্বরও শোনা যাচ্ছে। সেই দ্রুত পায়ে এগিয়ে যায় দরজা খুলতে। বাইরে আফরিন দাঁড়িয়ে আছে। অর্ষাকে দেখে মিষ্টি করে হেসে বলে, শুভ সকাল। অর্ষা ম্লান হেসে বলে, শুভ সকাল। ফ্রেশ হয়েছো? হ্যাঁ। আরফিন অর্ষাকে একবার আগাগোড়া পরখ করে বলল, একেবারে গোসল করে শাড়ি পাল্টে ড্রয়িং রুমে আসো, চা খাবে? পাঠিয়ে দেব? চা খাবো না আচ্ছা, বলে আফরিন ঘরে একটু উকি দিল। চাপা স্বভাবে অর্ষাকে বলল, ভাইয়া এখনো ঘুমাচ্ছে? অর্ষা উপর নিচ মাথা দোলাল। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও। আফরিন চলে যাওয়ার পর দরজা চাপিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অলসতা তার কোনো কালেই ছিল না। সে কাজ করতে সদা তৎপর, তবে আজ অলসতা যেন প্রতিটা অঙ্গে অঙ্গে মিশে আছে। সে অলস ভঙ্গিতে রুমের এক কোণে পড়ে থাকা লাগেজের কাছে যায়, শাড়ি বের করে সোফার উপর রাখে, পেটিকোট ব্লাউজ আর ওড়না নিয়ে চলে যায় ওয়াশরুমে গোসল করতে। আহনাব ঘুম থেকে ওঠার আগে গোসল সেরে শাড়িটা পরে ফেলতে হবে, কিন্তু বিধি বাম। অর্ষা গোসল সেরে এসে দেখে অহনাব বিছানায় নেই। তার মানে ঘুম থেকে উঠে গেছে, ঘরেও তো নেই। সে দ্রুত শাড়ি পরার চেষ্টা করল। শাড়ি পরার সময় আয়না দেখতে পেল অহনাব বারান্দা থেকে রুমে আসছে। অর্ষা লজ্জায় সংকোচন কাবু হলেও আহনাব একবারও চোখ তুলে এদিকেও তাকায়নি, সোজা ওয়াশরুমে চলে গেছে। অর্ষার বুক চেড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। শাড়ি পরা শেষ করে চুল আঁচড়াচ্ছিল, ওই সময় আবার দরজা নক করে কেউ। অর্ষা ভেতর থেকেই বলল, দরজা খোলা আছে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঘরে প্রবেশ করে গ্যাঞ্জাম পার্টি। লামিয়া, রেশমি, জুই দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে। অর্ষা কেঁদে ফেলে। গতকাল থেকে যে একাকিত্ব ফিল তার হচ্ছিল, এতক্ষণে সেটা ঘুচল। লামিয়া ওর চোখে পানি মুছে দিয়ে বলল, কাঁদিস কেন বোকা রানী? অর্ষা নীরবে শুধু কাঁদছে। ওরা আবার ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, ওলে ময়না পাখিটা জান, বাবু কাঁদে না। আশিক বলল, তোদের ন্যাকামিতে কি ওর কান্না থামবে? দাঁড়া, আমি কবিতা শোনাচ্ছি, তার আগে তোরা সামনে থেকে সর, বলে সে নিজের দুহাতে ওদেরকে ঠেলে সরিয়ে দেয়। অর্ষার ডান হাতে আঙুল ধরে ওকে ঘোরাতে ঘোরাতে বলে, শুভ লগ্নে করিস না কান্নাকাটি, তুই হচ্ছিস পাকা আম, জিজু সেই আমের আঁঠি।
ওর উদ্ভট কবিতা শুনে কান্নার মাঝে অর্ষা হেসে ফেলে। কি অদ্ভুত অনুভূতি, তাই না? কাঁদতে কাঁদতে হাসার অনুভূতিটা আসলেই সুন্দর। ওদের হাসি ঠাট্টার মাঝে আহনাব ওয়াশরুম থেকে বের হয়। ওরা ওদের মতো এতটাই ব্যস্ত যে অহনাফের উপস্থিতিও টের পায়নি। সবাই ভালো আছে, খুশি আছে, শুধু ভালো নেই আহনাফ। মনে মনে সে এগুলো ভাবছিল তখন দিদার আগে ওকে দেখে একটু অপ্রস্তুতভাবে সকলকে দেখিয়ে বলল, ওই তো দুলাভাই। ভালো আছেন ভাইয়া? আহনাফ ভদ্রতা সূচক মৃদু হেসে মাথা দোলায়। সেখানে আর না দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে যায়। ওরা কিছুক্ষণ যাওয়ার পথে তাকিয়ে থেকে অর্ষাকে বলল, ভাইয়া কি রেগে আছে নাকি মন খারাপ? অর্ষা ঠোঁটে হাসি এবার মিলিয়ে যায়। গতকাল রাতে আহনাপের রাগগুলোর কথা মনে পড়ে যায়। সে মাথা নত করে বলে, দুটোই। রেশমি অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, থাক, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। অর্ষা এর কথা কোনো প্রত্যুত্তর না করে বলল, আহিল কোথায় রে? ওকে তো আর দেখলাম না, তোদের সাথে দেখা হয়েছে। জুই মুখটা মলিন করে বলল, দেখা হয়নি, রেগে আছে মনে হয়। ও কেন রাগ করবে? রাগ করার কথা আমার। ওর ভাইয়ের সাথে আমার বিয়ে হবে এটা জেনেও কেন ও কিছু বলল না? তোদের সাথে আহিলের তো জানে আমি এখনই বিয়ে করতে চাইনি। নিজে একটা পরিচয় করতে চেয়েছিলাম, প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। তোদের না হয় কিছু করার ছিল না, কিন্তু ও তো পারত। তাহলে ও কেন আমাকে সাপোর্ট করলো না? কথাগুলো বলতে বলতে অর্ষা ফুঁপিয়ে ওঠে। আশিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, আহিলকে ভুল বুঝিস না বাবু, ওর কিছু জানে না। বিয়ের পর সব জেনেছে। ও তো গেছিল ছোট ফুপিকে এয়ারপোর্ট থেকে আনতে। আমরা আর ওর পরিবার কেন আগে কিছু জানাইনি, এর জন্য রেগে আছি। অর্ষা এবার নিজের ওপর রাগ দুঃখ দুটোই লাগছে। না জেনে বুঝে সে উল্টো আহিলকে ভুল বুঝেছে। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনের মাঝে একপাশে দাঁড়িয়ে আছে আহনাফ, পাশে রিসিপশনের আয়োজন নিয়ে আলাপ করছিল। আহনাফ রাগের সঙ্গে বলে, কিসের রিসিপশন? আমি কোনো রিসিপশনে যাব না। আমেনা বেগম অস্থির হয়ে বলল, এমন করে না বাবু, কত মানুষজনকে ইনভাইট করা হয়েছে, খাওয়া দাওয়া সবকিছু আয়োজন করা হয়েছে। বোঝার চেষ্টা কর। আমার কিছু বোঝা লাগবে না। প্রথম ভুলটা আমার ছিল। ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, শত শত মানুষের সামনে অপমানিত হয়েছি। আর দ্বিতীয় ভুলটা করেছো তোমরা। তোমরা কেন কেয়ার বদলে অর্ষার সাথে আমার বিয়ে অ্যানাউন্স করলে? এখন আমাদের ভুলের মাসুলে নির্দোষ মেয়েটা কেন দেবে বলো? একটাবারও তোমরা আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলে না। তোমাদের সম্মান বাঁচাতে গিয়ে, ওই মেয়েটার সম্মানের কথা ভাবতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আমার বিয়েটা করতে হলো। কিন্তু তোমরা জানো কতটা খারাপ লাগছে আমার। অর্ষাকে দেখলে আমার কেয়ার কথা মনে পড়ে। আমি সহ্য করতে পারি না। অপমানে ঘৃণায় শরীর শিহরে উঠে। অনেক হয়েছে, আমি আর কিছু করতে পারবো না, ব্যাস। কথাগুলো বলে হাতে থাকা তোয়ালেটি পিছনের দিকে ছুঁড়ে মারে আহনাফ। চলে যাওয়ার সময় দেখতে পায় তোয়ালে পড়েছে অর্ষার গায়ে। অর্ষা তোয়ালাটা হাত দিয়ে ছল ছল দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। শেষে অনেকগুলো কথাই সে শুনেছে। আহনাফ একবার ওর দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। অর্ষার মাথা নত করে দাঁড়িয়ে থাকে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। নিস্তব্ধ গুমট পরিবেশে রেশ কাটাতে খালামণিরা আর ফুপি অর্ষার হাত ধরে এনে তাদের মাঝখানে বসায়, চোখে পানি মুছিয়ে দিয়ে বলে, আমেনা, কি মেয়ে এনেছিস? বাচ্চা মেয়ে, শুধু কান্না করে। ছোট ফুপি বলল, বাচ্চারা একটু কাঁদেই বুঝছিস।
চকলেট দিলে দেখবি কান্না থেমে যাবে। আমি তো আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। অর্ষার চকলেট খাবে তো? অর্ষা নীরব রইল। এখনো তার দুচোখ বেয়ে অজরে ধারায় পানি পড়ছে। আনন্দ নাকি কষ্টের বোঝা কষ্টকর। বাড়ির মানুষগুলো তার প্রত্যাশার চেয়েও ভালো। আর যাই হোক, অন্যদের মতো ধনী গরিব বাছবিচার করে না। তাহলে হয়তো তার কষ্টের সীমাটুকু আর অবশিষ্ট থাকতো না। সবার সাথে চুপচাপ বসে থাকে সে। তারা আহনাফ, আফরিন আর আহিলের ছোটবেলার গল্প শোনাচ্ছে। কিছু গল্প শুনে অর্ষা আনমনে হেসে ওঠে। আমেনা বেগম আফরিনের উদ্দেশ্য বললেন, আহিল কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, করা ওর হয়নি। বন্ধুরা আমি তো ওর খাবার ঘরে, ট্রেতে কারোর তো দিচ্ছি। নাস্তা। বন্ধুরা ঘরে বসেই আড্ডা দিতে দিতে খেয়ে নেবে। আফরিন এগিয়ে গিয়ে মাকে চাপা স্বরে বলল, মা, আহিল কিন্তু আমাদের উপর খুবই রেগে আছে। সবাইকে দেখাচ্ছে ও খুব স্বাভাবিক আছে। আসলে কিন্তু তা নয়। আমেনা বেগম চোখ মুখে ত্রাসের প্রতিচ্ছবি ফুটে ওঠে। কনের বদল হয় বিষয়টা, এবং সেই কনে যে অর্ষা সেটা ছেলেকে না জানানোর অপরাধবোধ তার মধ্যেই হচ্ছে। সে চিন্তিত মনে ট্রেতে নাস্তা সাজাচ্ছে। শেষ হলে আফরিনকে বলল, অর্ষাকে সাথে নিয়ে যা, ওকে দেখলে রাগ কমতে পারে। আফরিন তাই করলো। অর্ষাকে নিয়ে গেল নাস্তা দিতে। নাস্তা আর অর্ষাকে রেখে সে বের হয়ে আসে। বন্ধুদের মাঝখানে না থাকাই উত্তম। আহিল একবার শুধু চোখ তুলে তাকিয়ে অর্ষাকে দেখছে। এর পূর্বে সে অর্ষাকে অনেকবার শাড়ি পরতে দেখেছে। কখনো তো অন্যরকম লাগেনি। আজ তাহলে এমন অন্যরকম লাগছে কেন? পূর্ণাঙ্গ মেয়ে বলে মনে হচ্ছে। তবে বাকি সবার মতো যে অর্ষার উপর তার চাপা অভিমান রয়েছে, সেটি স্পষ্ট হয়েছে অর্ষা এখানে আগমনের পর। অর্ষা সবাইকে নাস্তা এগিয়ে দিয়ে আহিলেরটাও এগিয়ে দিল। আহিল পূর্ণ দৃষ্টি, কিন্তু দৃষ্টিতে চাপা ক্ষোভ রয়েছে এমনভাবে বলল, বাড়ির বউয়ের দায়িত্ব পালন করছিস? অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। বাকিরা নীরব দর্শক হয়ে তাকিয়ে রয়েছে। এক কথায় প্রতিউত্তর অর্ষার ঠিক কি বলা উচিত সেই জ্ঞানশূন্য দৃষ্টিতে শুধু ফ্যাল করেই তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করতে ভয়ে ভয়ে লামিমা বলল, তুই ওর সাথে কেন এভাবে কথা বলছিস? আহিল রক্তবর্ণ চক্ষু দ্বারা লামিমার দিকে তাকালে শান্ত কণ্ঠে বলল, সবচেয়ে বেশি দোষ কি ওর নয়? ও কি পারতো না আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে? দোস্ত, পরিস্থিতিটা আসলে কিরকম ছিল তোকে ঠিক বোঝানো সম্ভব নয়। নইলে তুই বা মস্তিষ্ক এতটা ফাঁকা হলে তোর পরিবার, এমনকি আমরা তোকে খবরটা জানাতে ভুলে গেছি। বলো রেশ। আহিল ক্লেশ সুরে বলল, এক্সকিউজ চাইলে অনেকবারই দেখানো যায়, ব্যাপার না। আহিলের তীক্ষ্ণ রাগের সামনে অর্ষার কথা বন্ধ। মুখ ফুটে একটা কথাও সে বলতে পারছে না। নিদেন পক্ষে সে যে কতটা পরিস্থিতির শিকার ছিল, এটা কিভাবে বা তার প্রাণপ্রিয় বন্ধুকে বোঝাবে? পরিস্থিতি ধীরে ধীরে ভারী থেকেও ভারী হয়ে উঠল। কথার স্রোত কোথা থেকে কোথায় গিয়ে ঠেকবে বোঝা মুশকিল। তাই আশিক চেষ্টা করলো পরিস্থিতি অন্তত স্বাভাবিক করা। সে আহিলকে ওয়ার্ড্রোবের ওপর থেকে আহিলের গিটার এনে অর্ষার হাতে দিয়ে বলল, মান অভিমান পরে হবে ভাই, আগে একটা গান হোক। ওয়েদার কিন্তু জোস। অর্ষার গান গাওয়া মুড নেই, আর না আছে গলার জোর। আশিক কোন সেন্সে এখন তাকে গান গাইতে বলছে বুঝতে পারছে না সে। পরক্ষণে আশিকের ইশারায় বুঝে নিল, হয়তো তার গান শুনে আহিলের রাগ কমতে পারে, তাই অনিচ্ছা কিন্তু সর্বোচ্চ চেষ্টার সহিত গ্যাঞ্জাম পার্টির প্রিয় গানটি গাওয়া শুরু করে সে। সাথে গিটারে টুংটাং আওয়াজ। গিটার বাজানো সে আহিলের থেকে শিখেছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে গান শুরু করে,
পুরো পৃথিবীটা একদিকে আর আমি অন্যদিকে। গান শেষেও আহিলকে দেখা যায় ফোনে বুঁদ হয়ে থাকতে, যেন সে কোনো গানই শুনতে পায়নি। সবাই ভেবেছিল আহিলের হয়তো এতে রাগ ভাঙবে, কিন্তু তাও রাগ ভাঙেনি। উল্টো আহিল ঘর থেকে চলে যায়।